লর্ড ক্যানিংয়ের যে রান্নাঘর ছিল সেখানে। হয়তো আর কয়েক বছরই আছে এই ছাদটা। পুরো এই দিকটা দেখুন, যেখানে গাছ গজিয়েছে বট গাছ, তো ওইখান থেকে পুরো ছাদটা ভেঙে পড়ছে। এই আসবাবপত্রর বয়স হচ্ছে প্রায় 200 বছর। সিঁড়িটা কিন্তু এখনো অক্ষত আছে, আর দেওয়ালের রঙগুলো সেই পুরনো যুগের। এগুলো সব পুরো ব্রিটিশ আমলে লাগানো। এটা একটা কাঁচ ছিল, আচ্ছা, এখানে কাঁচের সিট ছিল। হ্যাঁ, সূর্য আলোটা এটা প্রত্যেক করে ভিতরে আলো যেত। সুন্দরবন বাংলাদেশের দক্ষিণ অংশে গঙ্গা এবং ব্রহ্মপুত্রের বদ্বীপ এলাকায় অবস্থিত পৃথিবীর বৃহত্তম বন। আর আছে সুন্দরবনের প্রাকৃতিক বৈচিত্র্যের সমাহার, অসংখ্য বদ্বীপ, ছোট ছোট খাঁড়ি ও জীব বৈচিত্র্য। সব মিলিয়ে সুন্দরবন অনাদিকাল ধরে দুই বাংলার ধমনীতে বইছে। আর এই সুন্দরবনে রয়েছে নানান রহস্য। আর এই রহস্যের টানে আমি হাজির হয়েছি সুন্দরবনের প্রবেশদ্বার ক্যানিংয়ে। কলকাতা থেকে আসছি মাত্র একদিনের ট্রিপের উদ্দেশ্যে। দেখব এবং দেখাবো ক্যানিংয়ে এলে কি কি জায়গা দেখবেন, আর জানাবো কিভাবে আসবেন। সুপ্রভাত সকল দর্শককে, আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। চলে এলাম আবার নতুন দিনের নতুন ব্লগে। আজকে আছি ক্যানিংয়ে। হয়তো থাম্বনেল দেখে পুরোপুরি বুঝেই গেছেন ক্যানিংয়ের আজকে কোথায় কোথায় ঘুরবো, আর পুরোটাই রয়েছে ওয়ান রেটিভ। অর্থাৎ ক্যানিংয়ের আজকে আমি সারাদিন ধরে কোথায় ঘুরবো, ক্যানিংয়ের কী কী ভালো জায়গা আছে, সব কিছুই জানাবো এই ভিডিওর মাধ্যমে। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, আর ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না। প্রায় সকাল 6:30 নাগাদ বেরিয়েছিলাম, তো বাইক নিয়েই বেরিয়েছিলাম, যেহেতু একটা ছোট্ট বাইক রাইডও হবে আর বাইক রাইডের ভিডিও হবে, তো সেটা সেপারেট আসবে। বাইক রাইডের ভিডিওটা সেপারেট আসবে, আর ক্যানিং বাংলো বা ক্যানিংয়ে যেখানে যেখানে আমি ঘুরবো আজকে, তো সেই ভিডিওটা সেপারেট আসবে। তো এখন প্রায় ঘড়িতে বাজে 10টার কাছাকাছি, আর আমি পৌঁছে গেছি। এই পিছনে রয়েছে ক্যানিং বাংলো, আর এই ক্যানিং বাংলোতে আমি এসেছিলাম প্রায় 6 মাস আগে। সেই 6 মাস আগের আসা আর এখন আসা অনেকটাই তফাৎ দেখতে পাচ্ছি, কারণ ক্যানিং বাংলোর ভিতর অনেক কিছুই পরিবর্তন হয়েছে। যেমন বাংলোটা যেন আরও জরাজীর্ণ হয়েছে। আর আজকে দেখাবো এবং বলবো এই ক্যানিং বাংলোর ইতিহাস, আর সঙ্গে এই ক্যানিং বাংলোর বর্তমান। তো ভিডিওর সঙ্গে থাকুন। মাতলা নদীর পাড়ে লর্ড ক্যানিং বাড়িটি তৈরি করেছিলেন বাণিজ্যিক কাজ দেখাশোনা করার জন্য। এখানে সস্ত্রীক থাকতেন তিনি। লর্ড ক্যানিংয়ের স্ত্রী শার্লট ছিলেন ডার্ক সাইডের সুন্দরী, খুব ভালো ছবি আঁকতেন। ক্যানিংয়ে নদীর পাড়ে এই বাড়িটি ছিল তার ভীষণ পছন্দের। এখানকার পরিবেশ ও গ্রাম বাংলার প্রকৃতিকে ভালোবেসে ফেলেছিলেন শার্লট, কিন্তু ম্যালেরিয়ায় মারা যান তিনি। তারপরেও বেশি দিন বেঁচে থাকেননি লর্ড ক্যানিংও। বাড়িটি মোট ৩,৯৯৪ বর্গমাইল এলাকা নিয়ে অবস্থিত। বাড়িটিতে মোট 22টি ঘর রয়েছে। ঘরগুলি তৈরি হয়েছে তৎকালীন দিনের ইট, চুন, সুরকি দিয়ে, এবং প্রতিটি ঘরে প্রবেশ করার জন্য রয়েছে বড় বড় কাঠের দরজা, ও ঘরগুলিতে আলো বাতাস প্রবেশ করার জন্য রয়েছে বড় বড় কাঠের জানলা। আর এখানে রয়েছে একটি ভূগর্ভস্থ পথ, যা একসময় ব্যবহার করা হতো। এই হচ্ছে ক্যানিং বাংলোর মেন গেট, আর এইটা হচ্ছে বারাইপুর আর ক্যানিং লাইন। তো এই মেন গেট থেকে ঢুকলেই সোজা চোখে পড়বে এই ক্যানিংয়ের বাড়ি। আর গুগল ম্যাপ দেখে এলে ক্যানিংয়ের বাড়িটা ঠিক চেনা যাবে না, কারণ ম্যাপে আমি জানি না কি ডিসপুট, হয়তো আমার ফল্ট মোবাইলের, না এর লোকেশানটাই ভুল দেওয়া রয়েছে, কারণ ম্যাপ দেখে অন্য রাস্তা ডিনোট করছে। বাট এই ক্যানিং বাংলোটা
পুরোপুরি একদম রাস্তার ধারেই অবস্থিত। আর আপনি এই বারুইপুর ক্যানিং যে রোড আছে ডাইরেক্ট, যেটা মাতলা রিভারের কাছে যাচ্ছে, তো ওই রোডের একদম গায়েই অবস্থিত। বলি কিভাবে আসবেন এই বাড়িতে, তো ট্রেন অথবা বাস দুটো সহযোগে আপনারা আসতে পারেন এই ক্যানিং বাংলোতে। তো ট্রেন সহযোগে যদি আসতে হয় তাহলে আপনারা শিয়ালদা অথবা সোনারপুর থেকে ক্যানিংগামী যে কোনো ট্রেনে উঠে ক্যানিং স্টেশনে নেমে জাস্ট 5 মিনিটের হাঁটা পথ। আর যদি বাস সহযোগে আসতে চান তাহলে ধর্মতলা থেকে ক্যানিংয়ের ডাইরেক্ট বাসও রয়েছে। আর যদি বাই রোড আসতে চান তাহলে গুগল ম্যাপ। কলকাতা থেকে মাত্র 55 থেকে 60 কিলোমিটারের মধ্যে অবস্থিত এই বাংলো। আর একদিনের যদি ছোট্ট ট্রিপ চান তো একবার চলেই আসুন না এই ক্যানিং বাংলে। জানেন তো লর্ড ক্যানিং কে ছিলেন? যদি না জেনে থাকেন আমি জানিয়ে দিচ্ছি। ক্যানিং সাহেবের পুরো নাম ছিল চার্লস জোহান আর্ল ক্যানিং। তিনি ছিলেন 1856 থেকে 1862 সাল পর্যন্ত আমাদের ভারতবর্ষের শেষ গভর্নর জেনারেল। 1858 সালের 1 নভেম্বর থেকে তিনি প্রথম ভারতের ভাইসরয় হিসেবে কাজ শুরু করেন। জাস্ট বাড়িটার যেটা দালান এরিয়া সেখানে এলাম, তো দালান এরিয়ার অবস্থা এখন খুবই খারাপ। তো চারিদিকে পুরো প্লাস্টার খসে গিয়েছে আর ওপরের ছাদও কিছু অংশে ভেঙে পড়েছে, আর নিচের মেঝের কোনো অংশই এখন নেই। আর এই যে দালানের বড় বড় দরজা বা জানলা যেটা আগে ছিল, তো সেগুলোর অবস্থা দেখুন, বটের ঝুড়ি নেমে একদম পুরো ক্ষতি করে দিয়েছে এই বাড়িটাকে। ব্রিটিশ আমলে তৈরি এই বাড়ির আজ ভগ্নপ্রায় দশা। একে যদি ভূতের বাড়িও বলি সেটাকেও মনে হয় কম বাড়ি বলা হবে। চারিদিকে প্লাস্টার থেকে চুন সিমেন্ট খসেছে আর চারিদিকে গজিয়েছে গাছ। এই বাড়িটির বয়স প্রায় 200 বছর। এই বাড়িটি আজ কেউ ব্যবহার করে না, পুরোটাই ভগ্নপ্রায়। একসময় এই বাড়িটি ছিল গোটা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের একটি ঐতিহ্যবাহী বাড়ি। আজকে সে পুরো ভুতুড়ে বাড়ি অবস্থায় পড়ে রয়েছে। আমার সাথে রয়েছে আমার বন্ধু ক্যামেরাম্যান যাই বলেন সুপ্রিয় রয়েছে। তো কেমন লাগছে বাড়িটা? এর আগেও তো কাজ করে গেছি সেখানে। আগেবার এসেছিলাম যে অবস্থায়, তার চেয়েও এখন অবস্থাটা আরও খারাপ। মানে বলতে গেলে যত দিন যাচ্ছে বাড়িটা মানে আস্তে আস্তে মানে ক্ষয়ের দিকে এগিয়ে যাচ্ছে। তো আমরা যখন এর আগের বারে এসেছিলাম এই ছাদটা সামান্য পরিমাণে ভাঙা ছিল, বাট আজকে জাস্ট অবস্থাটা দেখাই, পুরো একটা সেকশন পুরোটাই পুরো ভেঙে গেছে। বাইরের দিকে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, মেবি ঝঞ্ঝা এর ফলে বা প্রাকৃতিক দুর্যোগের যে কোনো প্রভাবেই হোক, বাইরের দিকেও প্রচুর ক্ষতি হয়েছে। জাস্ট লোহার বিমগুলো পিছন থেকে দেখুন পুরো ভেঙে গেছে এখানে। আর এইদিকে এইটা কিন্তু একটা বলতে গেলে একটা হেরিটেজ প্রপার্টি, বাট কোনো রকম রিপেয়ারিংয়ের কোনো রকম এখানে ঝামেলাই যেন নেই, কোনো রকমভাবে রিপেয়ারই করা হয়নি, জাস্ট টিন দিয়ে ঘিরে রেখে দিয়েছে। মানে দেখলেও মায়া লাগে যে এত বছর পুরনো একটা বাড়ি, এটাকে একটা হেরিটেজ প্রপার্টি করে রাখা দরকার ছিল, বাট কোনো রকম সংরক্ষণই নেই এখানে। এই হচ্ছে বাড়ির সাইডের অংশগুলো। তো এখানে একটা প্লেস আছে জাস্ট দেখানোর মতো। তো এই হচ্ছে ঘরের ভিতরের অংশ, জাস্ট অবস্থাটা দেখুন। এই হচ্ছে ঘরের ভিতরের অংশ। আর এইখানে ঘরের আর একটা অংশ রয়েছে যেটা এখনও কিছুটা ভিতরটা অক্ষত রয়েছে, কারণ এখনও ভিতরের রং থেকে শুরু করে প্লাস্টার অনেকটাই অক্ষত রয়েছে এই ভিতরের ঘরটায়। বাট জানলা দরজা একেবারে ভেঙে চৌচির। আর এদিকে একটা দরজা তো পুরোপুরি মানে মেবি কিছু বছর আগেই বা 10-5 বছর আগেই এটা ব্লক করা হয়েছে, কারণ এই ইটগুলো পুরোপুরি এখনকারের ইট, এরকম পুরনো যুগের ইট নয়। তো আরও একটা দরজা এইখানে দেখতে পাচ্ছি। এই ঘরেরও দশা খুবই খারাপ। ঘরের অবস্থা সত্যি খুবই খারাপ, কয়েক জায়গায় খুব ভালো অবস্থায় রয়েছে। আর এখন সোজা চলে যাচ্ছি এই বাড়ির পিছনের দিকে। আর এই হচ্ছে এই বাড়ির সেই পেছনের দিক। আর বাড়ির তলায় মেবি কোনো রকম ড্রেনেজ সিস্টেম ছিল সে যুগে, কারণ এখানে একটা তলায় সেকশন দেখতে পাচ্ছি যেখানে ড্রেনের জায়গা রয়েছে, প্লেস রয়েছে। কোন দিকটায়? তার মানে পুরো বাড়িটাই একটা ড্রেনেজ সিস্টেম রয়েছিল জল পাস করার জন্য।
আর সাপ খোপের ভয় কিন্তু এখানে থাকতেই পারে, সাপ। আর এই হচ্ছে পুরো বাড়ির পিছনের অংশ। এখানেও একটা দরজা এখনও অক্ষত অবস্থায় রয়েছে। আর পুরো বাড়িটা একবার দেখুন পিছন থেকে, অসম্ভব সুন্দর লাগছে। এই জিনিস খারাপ লাগছে যে এর সংরক্ষণটা কিছু হয়নি, যে এত বড় একটা প্রপার্টি মানে তার কোনো আস্তে আস্তে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে সেটাও দেখার কেউ নেই। পুরো ছাদটা ওই দিক থেকে পুরো ভেঙে পড়ছে, ছাদটা এইদিকে হয়তো আর কয়েক বছরই আছে এই ছাদটা। পুরো এই দিকটা দেখুন যেখানে গাছ গজিয়েছে, বট গাছ, তো ওইখান থেকে পুরো ছাদটা ভেঙে পড়ছে। আর এইদিকে হচ্ছে পুরো চারিদিকে জঙ্গল, আর এইদিকে হচ্ছে বাড়ি। তো ফাইনালি এবার এই ঘরের দ্বিতীয় তলায় একবার উঠব। এখানকার একজনকেই একটু আবদার করতে উনি একটু রাস্তাটা দেখাচ্ছেন এই ঘরের দ্বিতীয় তলায় ওঠার জন্য। তো অবশেষে প্রবেশ করলাম এই ক্যানিং বাংলোর ভিতরে। তো এর আগেও ঘুরে গেছি, তো প্রত্যেকটা ঘরই বলতে গেলে চেনা। আর এই ঘরে রয়েছে প্রচুর আসবাবপত্র, তো সেটাও আমি পরে দেখাচ্ছি। তো আপাতত যে সামনে সিঁড়ি আছে, সিঁড়ির দিকে এগিয়ে যাচ্ছি। আর এর কন্ডিশন সিরিয়াসলি আগে অনেকটাই ভালো ছিল, এখন প্রচুর পরিমাণে খারাপ হয়ে গেছে বৃষ্টি ঝড় এইসব কারণে। সিঁড়ির কন্ডিশনও অনেকটাই খারাপ, অলরেডি সব কিছু ধ্বংসেরই পথে এবং ভাঙনেরই পথে। সিঁড়িগুলো মাঝখান থেকে মচমচ করছে, কাঠগুলো প্রায় ভেঙে গেছে, বাট অনেকটাই অক্ষত রয়েছে। আর এটা হচ্ছে দোতলার যে বারান্দাটা, বিভিন্ন ঘর অ্যাক্সেস করা যায়, সেই বারান্দাটা হচ্ছে এটা। আর যে সিঁড়ির কন্ডিশনের কথা বলেছিলাম, আর সিঁড়ির যে ঘরটা, সেই ঘরেরও রং এখনও অক্ষত অবস্থায় রয়েছে, জাস্ট প্লাস্টারগুলো চটে গিয়েছে। এবার আমরা বিভিন্ন রকম ঘরগুলোকে এক্সপ্লোর করব। জাস্ট ঘরগুলোর কন্ডিশনগুলো একবার দেখুন, পুরোপুরি সব ভেঙে গিয়েছে, ছাদ নিচে ধসে গেছে, আর দেয়ালে শুধু বটের ঝুড়ি। আর এগুলো হচ্ছে সেকেলের আসবাবপত্র, প্রায় 200 থেকে 250 বছর বয়স হচ্ছে এই আসবাবপত্রগুলোর। আর দেওয়াল আর ঘরের কন্ডিশন সিরিয়াসলি এরকমভাবে এক্সপেক্ট করা যায় না, বাট অনেকটাই ভালো রয়েছে, আবার অনেকটাই খারাপ রয়েছে। দরজাগুলো প্রায় অক্ষত অবস্থাতেই রয়েছে। আর এটা হচ্ছে দোতলার বারান্দা। আর এটা ছিল সেই যুগের সেই সময়কার বাথরুম। দোতলার বারান্দাটাও কিন্তু সেই সময় দেখার মতো ছিল। এটা হচ্ছে সেই সিঁড়ি থেকে উঠতেই বাঁ পাশে যে ঘর, সেই ঘরটার পাশের ঘরটার এখন তার কন্ডিশনটা দেখুন, ছাদ ভেঙে মাটিতে লুটিয়ে গেছে। আর এটা হচ্ছে সেই দোতলার ঘর যেখানে আগে আসবাবপত্র ছিল অনেক। এবার একটু ছাদে যাব বলে ওনাকে রিকোয়েস্ট করলাম, তো আমরা আস্তে আস্তে এবার ছাদের দিকে যাব। তো ছাদে যাওয়ার আগে এই সিঁড়ির পাশে একটা ঘর রয়েছে, সেই ঘরের মধ্যে থেকে একটা ঘুরোনো সিঁড়ি রয়েছে, সেই সিঁড়ি এবার আমরা দেখতে চলেছি। এই হচ্ছে সেই সিঁড়ি ঘরে যাবার প্রথম ঘরটা। তো এবার আমরা সিঁড়ির দিকে যাচ্ছি। তো এই ঘরের ডান দিকে একটা দরজা রয়েছে, সেই দরজা থেকে আমরা সোজা সিঁড়িটাকে দেখতে পাবো। এই সিঁড়িটাকে কিন্তু দুটো ঘর থেকে অ্যাক্সেস করা যেত, আগের যে ভাঙা ঘরটা দেখিয়েছিলাম সেখান থেকে, আর এই ঘরটা থেকে। তো এই অন্ধকার সিঁড়ি পেরিয়ে আস্তে আস্তে আমরা উঠছি। সিঁড়ির কিন্তু স্পেসটা খুবই ছোট, জাস্ট একবার দেখাবো আলো আসলে। তো এই হচ্ছে সেই সিঁড়ির কন্ডিশন, একদম হার্ডলি 3 ফুট থেকে 3.5 ফুট এই সিঁড়িটা চওড়া। এগুলো সব পুরো ব্রিটিশ আমলে লাগানো। এটা একটা কাঠ ছিল, আচ্ছা, এখানে কাঁচের সিট ছিল। হ্যাঁ, সূর্য আলোটা এতে প্রত্যেক করে ভিতরে আলো যেত। এখানে একটা খাট ছিল, এখানে একটা খাট ছিল। যখন ব্রিটিশ যখন এখানে রেস্ট দিত, হ্যাঁ, এখানে একটা জলসা হতো। আর এইখানে জলসা হতো। এইখানে জলসা হতো, এইখানে একটা খাট ছিল, সে খাটগুলো আমার নিচে নিয়ে গেছে, আচ্ছা। নিয়ে যাচ্ছে, সেখানে নিয়ে যাবো। ছাদটাও তো দেখার মতো গো। আর ভালো ছিল তো, আনভালো ভেঙে গেছে। আর আপনি এখানে দেখাশোনায় কতদিন আছেন?
আছে বছর 15 আছে। 15 বছর? 15 বছর না, বছর খানে আছে। তুই যখন কাজ করছিলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কাজ চলাকালীন যখন ঢুকেছিলে তখন আমি এখানে ছিলাম। ও, আর এদিকে এই ছাদটা পুরো ভেঙে গেছে। যখন তুমি উপরে আসুনি, যখন উপরে যখন ছিল সব এই সবগুলো তো হ্যাঁ। কেটে পরিষ্কার করে দেওয়া হয়েছিল, ও, তো ফের হয়েছে। বেশি ধারে যাস না। আর ধারে উপরে তখন কোথায় হবে? জাস্ট ছাদটার কন্ডিশন দেখুন, একটাই ছাদ বাট 3 থেকে 4 জায়গায় ফাটল ধরে ছাদটা ভেঙে গেছে। আর এটা ছিল ব্রিটিশ আমলের অর্গ্যানিক লাইট। তো এবার আমরা এই সিঁড়ি দিয়ে আবার নিচে চলে যাব। এই আলোতে জাস্ট সিঁড়িটাকে একবার দেখাই, সিঁড়ির চারপাশের ইটগুলোকে একবার লক্ষ্য করুন। তখনকার ডিজাইন সিরিয়াসলি মারাত্মক ছিল। তো এবার আমরা আস্তে আস্তে নিচের ঘরের দিকে যাব। আর এই হচ্ছে সেই অন্ধকার সিঁড়ি, আর এই সিঁড়ি থেকে আমরা আস্তে আস্তে নিচের ঘরের দিকে যাচ্ছি। একদম সিঁড়িটা কি ভয়ঙ্কর আপনাকে বলে বোঝাতে পারবো না। এইগুলো হচ্ছে সেই ছোটো ছোটো জানলা টাইপের, যেখান থেকে হাওয়া বাতাস খেলতো এই সিঁড়িতে। খুব 1 নম্বর খুব গরম পড়েছে এখানে, আর 2 নম্বর এখানে প্রচুর ইঁদুর ভয়। আর যেখানে ইঁদুর থাকবে ভেবে নেবেন এরকম পরিত্যক্ত জায়গায় সাপও থাকবে। দীর্ঘ অপেক্ষা এবং হাঁটাচলা করার পর আমরা চলে এসেছি সেই জায়গায় যেখানে মানে অনেকেই আসতে পারে না। একটা সিঁড়ি ছিল, একটা কাঠের সিঁড়ি ছিল, ওই তো মাথার উপরে থাকো। এখানে একটা কাঠের সিঁড়ি ছিল, এটা নিয়ে তো এখানকার যে রক্ষণাবেক্ষণে থাকেন তিনি বলছেন ওইটা সিঁড়ি ছিল, আর এখন যেখানে আমরা গেছি মোবাইল টর্চ নিয়ে, এখানে ছিল হচ্ছে সেই সুড়ঙ্গ। আর এই সুড়ঙ্গটাই তখনকার দিনে ইমার্জেন্সি হিসাবে অ্যাক্সেস করা হতো। আর এইখানটায় একটা রাস্তা ছিল যেটা এখন বন্ধ হয়ে গেছে। ভিতরে ঢোকার সময় একবার বলেছিলাম যে এই ঘরটায় প্রচুর আসবাবপত্র রয়েছে। আমরা সেই ঘরে চলে এসেছি। জাস্ট আসবাবপত্রগুলো দেখুন, প্রায় 200 থেকে 250 বছরের মতো বয়স, এখনও অক্ষত। সিরিয়াস, এইরকম একটা হেরিটেজ প্রপার্টিকে এরকম পড়ে থাকতে দেখতেও না খুব খারাপ লাগে, খুব খারাপ লাগে। লর্ড ক্যানিংয়ের যে রান্নাঘর ছিল সেখানে। তো এখন আমরা লর্ড ক্যানিংয়ের রান্নাঘর দেখতে যাব। এই হচ্ছে সেই লর্ড ক্যানিংয়ের রান্নাঘর। আর এই সাইডে রয়েছে একটা ছোট্ট রান্নাঘরের পাশেই একটা ঘর রয়েছে। এইখানে নাকি শুনেছি মশলাপাতি থাকতো, তো তবু একটু জেনে নেব। এখানে নাকি এক সময় একটা থাক ছিল যেখানে রান্নাপত্রের সামগ্রী থাকতো। সেটা তো ভাই এখানে একটা বড় সেল মতন ছিল, বুঝলি তো? আর এটা কি ঘর? এটা রান্না হচ্ছে, মাল পত্র রাখতে টোটাল যে একটা এই একটা দরজা, ওই একটা দরজা। ওটা ওটা ওর মধ্যে সব ধান চাল রাখতো, ঠিক আছে? এই ঘরটা, ওই ঘরটা এই ঘরটা এই ঘরটা ভুট্টা রাখতো, ভুট্টা হ্যাঁ, সব খাস মাথা এটা সেইটাই থাকতো। ওই লর্ড ক্যানিং এসে জিনিসপত্র যা রাখতো, তো যেটা দিয়ে আমরা আসলাম মানে যা যা পেতো, যা যা পেত এর মধ্যে রাখতো। আর যেটা আমরা আসলাম আর একটা ঘর আছে, যা চালাতো তারা এই রুমটা থাকতো, ঠিক আছে? এখানে একটা পায়খানা ঘর আছে, এই ঘরটায় থাকতো যারা জাহাজ চালিয়ে আসতো। এইখানে একটা ইয়ে ছিল,
চৌবাচ্চা ছিল, বড় চৌবাচ্চা, এখানে চান টান করতো। এটা টোটাল বাথরুম ছিল, তাই? এটা দুটো বাথরুম ছিল, ওইটা ঘর ছিল, থাকতো ওইটা। এটা 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 ওদের রান্না, ওদের রান্নার জায়গা ছিল এটা, এইটা এইটুকু। আর এটা বাথরুম ছিল, ওরা তখন বাথরুম করতো। এটা ব্রিজে কি এইটা নতুন করে লাগিয়েছে, আমরা করতাম, এখন বাথরুমটা এখন আমরা করি, তখন নতুন ছিল এটা। এই পাথরটা কিন্তু তখনই ছিল, এইটা নতুন করে লাগানো হয়েছে, ঠিক আছে? হ্যাঁ, তখনই ছিল। সম্বন্ধে একটা ভূতের রটনা আছে, যেখানে এলে নাকি ভূতের কিছু আভাস পাওয়া যায়, এটা কি আদৌ সত্যি? না, মানে আপনি যতদিন আছেন কোনো রকম দেখতে না, পাননি? তুমি কিছু দেখতে পাইনি। আচ্ছা, আর এই বাড়িটা মোটামুটি তো দেখছি রিস্টোর হচ্ছে, মানে হ্যাঁ। নতুন করে তৈরি হচ্ছে, হ্যাঁ। তো কবে কাল নাগাদ এটা তৈরি পুরোপুরি হবে এরকম কিছু আভাস আছে? ঠিক বলা যাচ্ছে না, আচ্ছা, সরকারি ব্যাপার বলা যাচ্ছে না। তো এখন আমরা চলে যাচ্ছি সোজা ক্যানিং ব্রিজের দিকে। যেখানে রয়েছি ক্যানিং বাংলো থেকে জাস্ট বাইরে বেরিয়ে, এখন এটা রয়েছে মাতলার 1 নম্বর বাজার। তো জাস্ট এই হচ্ছে মাতলার বাজারটা, আর এখানেই রয়েছে অটো এবং টোটো স্ট্যান্ড। তো এখান থেকেই আপনি মাতলার যে ব্রিজ আছে বা এইদিকে যে ক্যানিং রয়েছে, ক্যানিং স্টেশন রয়েছে, পুরো যত অ্যাক্সেস এখানকার অটো এবং টোটো প্রত্যেকটা এইখান থেকেই পাওয়া যায়। তো অবশেষে একটু পেট পুজোর জন্য চলে এলাম এখানের কাছেই একটা হোটেলে, চৌরাস্তার ঠিক বাঁ পাশে। এইখানে যে বিডিও অফিসের নিকটে যে বাজার রয়েছে সেই বাজারে। তো এখানে এবার দুপুরের লাঞ্চটা এখানেই সারবো, দেন এখান থেকে চলে যাব হচ্ছে সোজা মাতলা ব্রিজে। তো আমার সঙ্গে রয়েছে সুপ্রিয়। তো কী অর্ডার হলো? রুই মাছ ভাত। তো মোটামুটি 60-80 কিলোমিটার রাইড হলো। তো রাইডটা কেমন লাগলো? বেশি কথা, সবচেয়ে বড় কথা নতুন গাড়ি, আর তার উপর থেকে ভাই আছে পাশে, তো রাইড তো অসম্ভব সুন্দর। তো আমাদের ভাত এসে গেছে, তো এই হচ্ছে খাবার আপাতত এসে গেছে। হালকা কিছু লাঞ্চ করবো আজকে, অলরেডি অনেক গরম পড়েছে। এই হচ্ছে মাছ আর এই হচ্ছে থালি। টোটাল 80 টাকার বিনিময়ে এই থালি, মানে কি বলবো, এক্সপেন্সিভনেস একদমই নেই। তো একদম নর্মাল, একদম বেসিক। আর এখানকারই মাছ, এখানকারই ভেরির মাছ। তো দেখবো খেয়ে টেস্ট কেমন হয়। সবজির টেস্টটা অনবদ্য করেছে। তো ফাইনালি সবজি দিয়েই বলতে গেলে বেশিরভাগ খাওয়া হয়ে যাচ্ছে। সারাদিনের পর এরকম দুপুরের লাঞ্চ সঙ্গে সাদা ভাত আর নর্মাল সবজি আর মাছ, স্বর্গ লাগে। কেমন লাগছে? সকাল থেকে তো কিছু খাইনি, আমরা তো কাজের পর এই মাঝখানে খাচ্ছি না। সবচেয়ে বড় কথা, বাঙালির মাছে ভাতে বাঙালি যাকে বলে, দুপুরবেলায় একটা হোটেলে যে ঘরোয়া রান্না, সত্যি সুন্দর। আর এই হোটেলটা পুরোপুরি রাস্তারই পাশে, রাস্তারই পাশে, পুরো বাজারের ওপরেই। মোটামুটি ধরুন যে বাঁক মোড় আছে, বাঁক মোড় থেকে 3 নম্বর বা 4 নম্বর দোকান। তো ফাইনালি খাওয়া দাওয়া করলাম এখানেই। পাশে একটা হোটেল রয়েছে, বিডিও অফিসের যে মেন গলিটা তার পাশেই। তো এবার সোজা চলে যাচ্ছি হচ্ছে ব্রিজের কাছে, ক্যানিং ব্রিজের কাছে। চলে এলাম হচ্ছে মাতলা নদীর ঠিক ধারে। এখানে প্রচুর হ্যাচারি রয়েছে। হ্যাচারির পাশে জাস্ট একটা জিনিস দেখতে পেলাম, সেটা হলো আমার প্রাণের শহর ক্যানিং। সিরিয়াসলি অসাধারণ লাগছে জায়গাটায়। এই জায়গাটা আমি আগে সত্যি কখনো দেখিনি, এর আগেও এসেছিলাম, বাট এই জায়গাটা দেখিনি। মেবি নতুন তৈরি হয়েছে জায়গাটা। আর এই জায়গাটা ঠিক এই যে ছোট ছোট মাছের ভেরিগুলো রয়েছে, সেই মাছের ভেরিগুলো ঠিক একদম সামনে। আর ওই দিকে রয়েছে সোজা মাতলার যে ব্রিজ, সেই ব্রিজের আগেই পড়বে এই জায়গাটা। মেবি ছোট পার্ক হবে, কারণ এখানে এখনও রেনোভেশনের কাজ চলছে, অর্থাৎ তৈরি হচ্ছে নতুন করে। আর মেবি পার্ক তৈরি হবে, সেজন্যই এই লেখাটা রয়েছে। তো চলে এসেছি
ক্যানিং ব্রিজের কাছে। এই হচ্ছে সেই ক্যানিং ব্রিজ। আর একটু পরে এই ক্যানিং ব্রিজের কিছু ভিউ দেখাবো আপনাদের। তো ক্যানিং ব্রিজ থেকে পাশে যে নদীর ধার রয়েছে, মাতলা নদীর ধার, সেই মাতলা নদীর ধারে যাওয়ার কোনো প্যাসেজ নেই। তো পাশ থেকে যে পাড়ার রাস্তা রয়েছে, জাস্ট দেখাচ্ছি একটু পরে, ওই পাড়ার রাস্তা ধরে সোজা চলে যেতে হবে নদীর ধার ঘেঁষে একদম ব্রিজের তলায়। ক্যানিং ব্রিজ থেকে নামার পর সোজা যে রাস্তাটা রয়েছে ডাকঘাট যাওয়ার রাস্তা। তো সেই রাস্তার ডান দিকে বাঁকলে সোজা একটা পাড়ার রাস্তা পড়বে। সেই পাড়ার রাস্তা থেকে আমরা সোজা চলে যাব ওই ব্রিজের নিচে। আর ওই ব্রিজের নিচ থেকে যে কোনো এক অংশে গিয়ে জাস্ট আপনাদের ভিডিও ফুটেজগুলো দেখাবো, ড্রোন শ্যুটগুলো দেখাবো। ব্রিজ ডাকঘাটের কাছে চলে এসেছি। এবার এই ডাকঘাটের রাস্তা থেকে পাড়ার রাস্তায় যেটা ঢুকবো, সেই পাড়ার রাস্তা থেকে ঢুকলেই সোজা পড়বে হচ্ছে ব্রিজের নিচে। আর এখানে প্রচুর মাছ বিক্রি হয় সকালের দিক করে এলে, বাট এখন মাছের নামও নিশান নেই, আর সেই বাজারটাও নেই। এই যে ব্রিজের পুরো একদম ধার ঘেঁষে। আর ঠিক আমরা এর আগেও একবার এসেছিলাম এই জায়গায়, তো এখান থেকে জাস্ট ভিউটা এত সুন্দর লেগেছিল। তো আজকেও জাস্ট আপনাদের দেখাবো যে ভিউটা কত সুন্দর। ব্রিজের তলায় চলে এলাম। এই যে দেখা যাচ্ছে পুরো ব্রিজটা। আর এই ঠিক ব্রিজ থেকে জাস্ট ওদিকে একটা রয়েছে, পাড়া রয়েছে। এই পাড়ার মধ্যে থেকে ঠিক এই নদীর ধার ঘেঁষে ঘেঁষে এইখানে উঠতে পারবেন। আর তারপরে এই সুন্দর দৃশ্য অপেক্ষা করছে। এই ব্রিজের তলায় এই যে নৌকোগুলো দেখা যাচ্ছে, প্রত্যেকটাই কিন্তু জেলেদের নৌকো। এনাদের প্রধান জীবিকা হচ্ছে মৎস্য ধরা, অর্থাৎ মাছ ধরে এনারা জীবিকা নির্বাহ করেন। তাদের এখানে জাল রয়েছে, আর তাদের যে খাদ্য সামগ্রী সেরকম যেমন ধান রোদে শুকোতে দিয়েছে তানারা। তো এই হচ্ছে পুরো সেই মাতলা নদীর ধারে দৃশ্য। আর এই জায়গাটা খুঁজে পাওয়া সহজ। গুগল ম্যাপে দেখবেন রিভার সাইড বলে করা রয়েছে, ট্যাগ করা রয়েছে। তো এই জায়গাটা অনায়াসে আপনারা আসতে পারবেন। আর সিরিয়াসলি এটা একটা পুরোপুরি গ্রাম্য পরিবেশের মাঝখানে এই জায়গাটা। আর ওই দূরে সব জেলেরা মাছ ধরছে। তো এই দূরে দেখা যাচ্ছে সব, খুব সুন্দর লাগছে জায়গাটা। আর দূর থেকে ওই যে সব গাড়িগুলো পাস হচ্ছে এই ব্রিজের ওপর থেকে। সুপ্রিয় রয়েছে এখানে, সুপ্রিয় এখন ড্রোন ফিট করছে। ড্রোন ফিট হয়েছে, ড্রোনটা সেট করছে। আর এইখানে যে এই যে নদীর দৃশ্য, এই নদীর দৃশ্যটাকে আমরা ড্রোন শ্যুট করব। এরপরে যখন এসেছিলাম এই জায়গাটায়, এই ভাইটাও ছিল আমাদের সঙ্গে। বল কতদিন পর এলাম বল? 2 মাস 3 মাস মিনিমাম 4 মাস পরে এসেছি। ভাইটা আমাদের চিনতে পেরেছে, শুধু বলছে গাড়িটা নতুন, বাট আমি ভাইটাকে চিনতে পারিনি। সুপ্রিয় চিনতে পেরেছে ভাইটাকে। তো নাম কি? কোথায় বাড়ি, কোথায়? এইদিকে। ঘোরা এবং দেখা কমপ্লিট হলো। এখন প্রায় ঘড়িতে বাজে 3:30-এর কাছাকাছি। তো এবার সোজা বেরিয়ে যাব হচ্ছে আমাদের কলকাতার উদ্দেশ্যে। আর মোটামুটি সন্ধ্যের আগেই ট্রিপ শেষ হয়ে যাবে এবং বাড়ি পৌঁছে যাব আশা করছি। ক্যানিং সফর আমাদের সত্যি খুব ভালো কাটলো। গোটা ঘরটা ঘুরে দেখেছি, ইভেন যে ব্রিজ এবং ব্রিজের নিচের অংশ টোটাল ঘুরে দেখেছি। রিভার সাইড, মাতলা রিভার সাইড টোটাল দেখেছি। তো এবার সন্ধ্যের মুখে এবার বাড়ি ফেরার পালা। যদি একদিনের কোনো কলকাতার কাছাকাছি ট্রিপ চান, চলে আসুন না এই ক্যানিংয়ে। ক্যানিংয়ে রয়েছে ঐতিহাসিক
কিছু নিদর্শন, তার সঙ্গে রয়েছে এখনকার ঐতিহ্য। তো আজকের মতো টাটা। ভ্লগটি যদি ভালো লাগে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না।